নসিব ছবির সাফল্যের পর পরিচালক মমতাজ আলী নির্মাণ করেন নিয়ত। আর নিয়ত ছবিতে অভিনয় করেন উজ্জ্বল, অঞ্জু ঘোষ, আলিরাজ, জিনাত, দোয়েল, দারাশিকো, মায়া হাজরিকা, আনোয়ারা, রাজ এবং আরও অনেকেই অভিনয় করেন নিয়ত ছবিতে। তো নিয়ত ছবির গল্পের শুরুতে দেখা যায় যে উজ্জ্বল 15 বছর পর জেলের ভিতরে বড় হয়। জেলের কামরায় 2টি শিক ধরে দাঁড়িয়ে আছে। এমন সময়ে একটি কয়েদি এসে উজ্জ্বলকে বলে, ওস্তাদ, আজ তো আপনার খুশির দিন। আপনি আজকে 15 বছর পর জেল থেকে ছাড়া পাবেন। তবে আপনার সাথে তো আমার কখনো আর দেখা হবে না। আমার তো আরও 10 বছরের সাজা বেড়ে গেছে। আমি একটা অন্যায় করার কারণ আমি চেয়েছিলাম জেল থেকে পালিয়ে যেতে, কিন্তু পালিয়ে যেতে পারলাম না, বরং ধরা খেয়ে এখন 10 বছরের জেল বেড়ে গেছে। তো এখন তো আজকে তো আপনি ছাড়া পাবেন, হয়তো আপনাকে বিকেলবেলা ছেড়ে দেবে। তখন উজ্জ্বল বলে, আমি জেল থেকে ছাড়া পাবো ঠিকই, 15টা বছর আমি জেলে ছিলাম। কেন জেলে ছিলাম জানিস? আজ পর্যন্ত কিন্তু আমি তোদের বলি নেই। কারণ আমার মাকে নির্যাতিত করেছিল 2জন লোক, জমশের চৌধুরী আর তালুকদার খান। তারা 2জন মিলেই আমার মাকে নির্যাতিত করেছিল। আমার মাকে নির্যাতিত যখন করেছিল তখন আমি একজনকে শেষ করতে পেরেছিলাম। সেটা হলো তালুকদার খানকে আমি নিজ হাতেই তাকে আমি শেষ করেছিলাম। তখনই পুলিশ আমাকে ধরে ফেলার পরেই আমাকে জেলে ঢুকিয়ে আমাকে 15 বছর জেল দেয় জজ সাহেব। কিন্তু জমশেদ চৌধুরীকে আমি এই পর্যন্ত ধরতে পারিনি। তবে জেল থেকে ছাড়া পেয়ে এই জমশেদ চৌধুরীকে আমি খুঁজে বের করে আমার নিজ হাতে তাকে আমি কঠিন শাস্তি দেব, এমনকি আমি তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করব না। কারণ আমার মায়ের হত্যার বদলা আমি নেব। আমার বাপ ছিল একজন সহজ সরল স্কুল মাস্টার, কিন্তু আমার মা ছিল একজন সহজ সরল, কিন্তু আমার মার রূপ সৌন্দর্যের লোভ লালসায় এই জমশেদ চৌধুরী, তারা 2জনই মিলেই এই কাজটা করেছিল। তবে আমি জেল থেকে ছাড়া পেয়ে এর কঠিন বদলা নেব। এই আমার নিয়ত, এটাই আমার প্রধান নিয়ত, আর কোনো নিয়ত আমার নেই। তখন কয়েদি বলে, ঠিক আছে বস, আমি যদি 10 বছর পর ছাড়া পাই আর পেয়ে যদি আপনার সাথে দেখা হয়, তাহলে আমিও আপনার সাথে সেই জমশেদ চৌধুরীকে আমিও খুঁজে বের করে আমার নিজে হাতে আমি তাকে হত্যা করব। কারণ আমি যে ঘটনা আপনার মুখে শুনলাম, সেই ঘটনায় আমার ভিতরেও একটা প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। সেই প্রতিশোধের আগুন মনে হয় আপনার ভিতরেও দাউ দাউ করে জ্বলছে। তখন উজ্জ্বল বলে, আমার ভিতরেও দাউ দাউ করে জ্বলছে। তখন বিকালবেলা হয়ে যায়, উজ্জ্বল জেল থেকে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর সে কোথায় যাবে? তখন তার গ্রামে আর সে আসে না, কারণ গ্রামে আসলে তাকে হয়তোবা কেউ জায়গা দিবে না, অথবা তাকে কেউ চিনতে পারবে না। সে একটি বস্তিতে চলে যায়। বস্তিতে গিয়ে দেখে যে কিছু গুন্ডারা এলাকায় সন্ত্রাস করতেছে এবং চাঁদা তুলতেছে। তখন উজ্জ্বল তাদের গিয়ে বলে, এই তোমরা কেন এই এলাকার গরিব দুঃখী মানুষদের কাছে চাঁদা নিতেছ? তখন একজন বলে, এই বেটা, তুই কে রে? তুই কোথা থেকে এসেছিস? আর তুই আমাদের প্রশ্ন করতেছিস যে আমরা চাঁদা তুলতেছি কেন? জানতে চাস? সেই টাকা দিয়ে তোর বোনের আজকে বিয়ে দেব, আর সেই বিয়ের অনুষ্ঠানে তো অনেক খরচ হবে। সেই খরচটা তো আমাদেরই করতে হবে, কারণ আনন্দ উৎসব তো আমাদের করতে হবে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি না? এই জন্য চাঁদা তুলতেছি। তো উজ্জ্বল বলে, শোন, তোরা চাঁদা তুলতেছিস আমার বোনের বিয়ে দেওয়ার জন্য। আমার বোন তো 15 বছর আগে আমি হারিয়ে ফেলেছি, আজ পর্যন্ত খুঁজে পাই নাই। কিন্তু যেদিন আমি খুঁজে পাবো সেদিন আমার বোনের বিয়ে তো আমি অবশ্যই দেবো। কিন্তু তোদের তো দাওয়াত দেবো, তো তোরা দাওয়াত দেওয়ার সেই অনুষ্ঠানে তো আসার সময় পাবি না, কারণ তোরা তো তখন উপরে চলে যাবি। কারণ এখান থেকে, এই বস্তি থেকে একটি চাঁদা যদি তোরা আর কোনো দোকান বা ঘর থেকে তুলেছিস, তাহলে তোদের আমি কি করব দেখ। তোর একজন বলে, আরে নয়া মাস্তান নাকি? হ্যাঁ, মনে হয় তো নয়া মাস্তান, তুই কোথা থেকে এসেছিস? তখন উজ্জ্বল বলে, আমি 15 বছর জেল থেকে জেল খেটে এসেছি। আমি একজনকে মার্ডার করে গিয়েছিলাম, আর সেই মার্ডারের দায়ে 15 বছর আমার জেল হয়েছিল। সে জেল থেকে ফিরে এসেছি, আর এখন এসে দেখতেছি যে অন্যায়, এরকম অন্যায় তো আমি দেখতে পারিনি, আগেও না, এখনও না। তবে শোন, ভালো বলছি, তোরা
এখান থেকে সুন্দর করে শিশু বাচ্চার মতন হামাগুড়ি দিয়ে চলে যা। আর যদি হামাগুড়ি দিয়ে না যাস তাহলে কিন্তু তোদের আমি খাটিয়াই করে পাঠিয়ে দিব। কারণ আমার কিন্তু এই অভ্যাসটা আছে, আমি কিন্তু একজনকে খাটিয়াই করে পাঠিয়ে দিয়েছিলাম। তখন তখন একজন বলে, আচ্ছা কে কাকে এখান থেকে পাঠায় সেটাই আমরা এখন দেখতেছি। শুরু হয়ে যায় অ্যাকশন, মারামারি। তখন এক পর্যায়ে সে গুন্ডারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর বস্তি বসেরে এসে উজ্জ্বলকে জড়িয়ে ধরে বলে, সাবাস বাবা সাবাস, তোমার জন্য আজ আমাদের অনেক রক্ষা পেয়েছি। কারণ এরা আমাদের প্রতিদিন অন্যায় অত্যাচার করে আর জুলুম করে চাঁদা নেয়। বলো তো ভাই, আমরা কয় টাকায় ব্যবসা করি আর কয় টাকায় আমাদের দোকান, আমরা কিভাবে চলি তারা কি জানে? কিন্তু আমরা যে টাকা বিক্রি করি তার চেয়ে বেশি আমাদের চাঁদা নিয়ে যায়। এখন আমরা কীভাবে চলি? তখন সবাই এসে উজ্জ্বলের প্রশংসা করে। তখন সবাই বলে, উজ্জ্বল ভাই, আমি জানি না আপনার কী নাম, কিন্তু আমার মনে হয় যে আপনি নক্ষত্রের মতো উজ্জ্বল, আপনার মনটা অনেক উজ্জ্বল। তো উজ্জ্বল বলে, আমার নাম শুনলে তো তোমরা ভয় পাবে। আমার নাম খুনি বসিরা। 15 বছর আগে আমি কলমিতলা এলাকা থেকে একজনকে খুন করেছিলাম। তখন সেই জেলে আমার নাম দিয়েছিল খুনি বসিরা। আর আমি বসিরে হয়েই এখন আরেকজন অপরাধী এবং জুলুমবাজ এবং অন্যায়কারী, যে আমার মাকে হত্যা করেছে, যে আমার মাকে নির্যাতিত করেছে, তাকে আমি খুঁজতেছি। তাকে খুঁজে আমার হাতেই তার মৃত্যু হবে, এই নিয়ত করে আমি বসে আছি। তখন ওই বস্তিবাসীরা বলে, সাবাস বশির ভাই সাবাস। তবে আমি একটা জেনে অবাক যে তোমরা এতদিন এই জুলুমবাজ এবং মাস্তানদের ভয়ে তোমরা কেন লুকিয়েছিলে? তোমরা যদি একত্রে সবাই মিলে সন্ত্রাস দমন করতে এবং এগিয়ে আসতে, আন্দোলন করতে, তাহলে তো এই মাস্তানরা এত সাহস পেত না। তখন এক বয়স্ক লোক বলে, বাবা তুমি তো জানো না, এদের এক গ্যাং লিডার আছে, তার নাম হলো জমশের চৌধুরী। সে এলো এই এলাকার সম্রাট, তার উপর কেউ কথা বলে না, আর যদি তার উপর কেউ কথা বলে তাকে সে মেরে ফেলে। তখন বশির অর্থাৎ উজ্জ্বল বলে, কি জামশের চৌধুরী? নামটা আমার খুব চেনা চেনা লাগতেছে, লোকটাকে যদি একবার দেখতে পারতাম তাহলে আমার মনের ইচ্ছা পূর্ণ হতো যে যদি সেই জামশের চৌধুরী হয়ে থাকে যে আমার মাকে নির্যাতিত করেছিল, যে কারণে আমার মা মারা গেছে, তাকে আমাকে দেখতেই হবে। আচ্ছা আপনাদের কাছে কি এই জামশেদ চৌধুরীর কোনো ছবি আছে? কয় না বাবা, আমাদের কাছে তো কোনো ছবি নেই। কয় ঠিক আছে, নাম যখন শুনতে পেরেছি তখন ওকে ধরতেও আমার বেশি সময় লাগবে না। তবে জামশেদ চৌধুরী, তুই যদি আমার চেনা সেই জামশেদ চৌধুরী হয়ে থাকিস তাহলে তোর রক্ষা নেই জামশেদ চৌধুরী, তোকে আমি মারব। আমার নাম বশিরা, আর আমি বশিরা হয়েই আমি আমার প্রতিশোধের আগুন তোর বুকের উপরে জ্বালিয়ে দেব, জ্বলন্ত আগুন তোর বুকের উপরে জ্বালিয়ে দেব, যে আগুনে আমার মা মারা গেছে এবং আমার বোনদেরকে আমি হারিয়ে ফেলেছি। আজ অবধি আমার বোনেরা কোথায় আছে আমি জানি না। তবে মনে রাখিস জামশেদ চৌধুরী, তুই আমার হাত থেকে রক্ষা পাবি না, কারণ এটি আমার নিয়ত। তখন বশিরা অর্থাৎ উজ্জ্বল বলে, আচ্ছা আমি এখন কোথায় থাকবো? তখন একজন বলে, ঠিক আছে, আপনি বশির ভাই এক কাজ করেন, আপনি আমার সাথে থাকবেন, চলেন। আমার রুমটা একটু ফাঁকাই আছে, দুইটা টেবিল অথবা দেখা যেতেছে একটা চৌকি বসানো যাবে, সেই চৌকিতেই আপনি থাকবেন, আমি আরেক চৌকিতে থাকবো। তখন উজ্জ্বল অর্থাৎ বশিরা বলে, ঠিক আছে। তো সেখানে যখন চৌকিতে শুতে যায়, রাতের বেলা অঞ্জু ঘোষ অর্থাৎ পাগলি বলে সবাই তাকে, সে এসে বলে, এই কে রে, আমার চৌকি থেকে ঘুমাইছে রে? তখন ওই লোকটি বলে, আরে যে ঘুমাক না কেন, তোর সমস্যা কোথায়? কারণ সে আমাদের ভালো লোক, সে আমাদের এই বস্তিকে বাঁচিয়েছে রংবাজের হাত থেকে। তখন অঞ্জু বলে, আরে আমি হইলাম পাগলি অঞ্জু, আমার সাথে টেক্কা মারিস না। তখন অঞ্জুকে একটা ঘুষি মারে উজ্জ্বলকে, উজ্জ্বল লাফ দিয়ে ওঠে। তখন উজ্জ্বল বলে, এই তুমি কেন আমাকে মারলে? তখন উজ্জ্বল বলে, আমার নাম জানিস কি? আমার নাম বশিরা। আর অঞ্জু বলে, আমার নাম জানিস? আমার নাম হলো পাগলি অঞ্জু। আমার সাথে যদি টেক্কা নেস না তাহলে তোর কিন্তু উপায় হবে না। তখন উজ্জ্বল অর্থাৎ বশিরা বলে,
তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগতেছে, কারণ তোমার চেহারায় অনেক মায়া আছে, জাদু আছে। আর তোমাকে কে পাগলি বলে? তখন অঞ্জু বলে, এটা বিরাট কাহিনী, কারণ আমি পাগলি সেজে থাকি। আর যদি পাগলি সেজে না থাকি না, তাহলে এই দুনিয়ার কিছু খারাপ লোক আছে, তাদেরকে বলি মনে এক কথা বলি আমি কুকুর, তাদের নজর আমার দিকে পড়ে, তাই আমি এই চুলগুলো এলোমেলো করে পাগলি সেজে থাকি। তখন বসিরে বলে, তাই নাকি? আসলে তো তুমি অনেক সুন্দর, তোমার চেহারায় কিন্তু মায়া আছে। তোমাকে এই চুলগুলো এলোমেলো করাতে একটুনি অন্যরকম লাগতেছে, বাস্তবে কিন্তু তোমার চেহারাটা অনেক সুন্দর। তুমি কেন সেজেগুজে থাকো না, আর তুমি কেন পাগলি হয়ে থাকো? তখন বলে, আমি বললাম না, অঞ্জু ঘোষ বলে, আমি বললাম না যে আমি পাগলি হয়ে থাকি, কারণ শয়তানদের হাত থেকে বাঁচার জন্য আমি পাগলি হয়ে থাকি, আমার ইজ্জত রক্ষা করার জন্য আমি পাগলি হয়ে থাকি। এই সমাজের কিছু কুচুকরি এবং দানব আছে, যে দানবরা আমাকে খেয়ে ফেলার জন্য চক্রান্ত করে এবং আমাকে কয়েকবার তারাও করেছিল, কিন্তু তাদের ভয়ে আমি এই বস্তিতে আসি না, কারণ কখন জানি আমাকে তারা ধরে নিয়ে যায়। তখন বসিরে বলে, আজ থেকে তুমি এই বস্তিতে বুক ফুলিয়ে থাকবে এবং সুন্দর করে সেজে থাকবে। তখন অঞ্জু বলে, কি বললেন আপনি? যাও তুমি গোসল করে ভালো জামা কাপড় পরে এবং সেজে গুজে তুমি এই বস্তিতে এসো, আর দেখি তোমাকে কে আর তোমার দিকে নজর দেয়। আর যদি নজরই দেয় তাহলে সেটা দেবো আমি, আর অন্য কেউ না। তরঞ্জু ঠিক তার কথা মতন সে চলে যায়, গোসল করতে নদীতে চলে যায়। সেখান থেকে গোসল করে সে সেজে গুজে বস্তির মাঝখান দিয়ে যখন হাঁটতেছে, তখন বস্তিবাসীরা বলে, বাহ, কিরে অঞ্জু, তুই না পাগলি ছিলি, তুই এখন পাগলি থেকে তুই বিশ্ব সুন্দরী হয়ে গেছিস, তোকে দেখে তো আর চোখ ফেরানো যাচ্ছে না। তখন বৃদ্ধ থেকে বয়স্ক, যুবক যুবতীরা সবাই অঞ্জুর দিকে তাকিয়ে থাকে। তখন অঞ্জু বলে, আমি এতদিন ছিলাম পাগলি, আর পাগলি সেজে কেন থাকতাম? তোরা কি জানিস না, শুধুমাত্র শিয়াল কুকুরের ভয়ে আমি পাগলি সেজে থাকতাম। আজ বসিরা আমাকে বলছে যে তুমি আজ থেকে সুন্দর করে সেজে থাকবে, তাই বসিরার কথা মতো আমি আজকে নতুন জামা কাপড় পরেছি এবং শাড়ি পরেছি। সেই মুহূর্তেই বসিরা অর্থাৎ উজ্জ্বল সামনে এসে বলে, বাহ, তোমাকে খুব সুন্দর লাগতেছে। তখন একজন বলে, বসির ভাই, তোমার সাথে কিন্তু পাগলি অঞ্জুর কিন্তু বেশ মানাবে। তখন দুজনে তাকিয়ে থাকে, এক পর্যায়ে তাদের একটা কল্পনা গান চলে আসে, আর গান শেষে দেখা যায় মিরসেনে চলে যায়। তখন অঞ্জু বলে, আচ্ছা বসির ভাই, তুমি এতদিন কোথায় ছিলে? তখন উজ্জ্বল বলে, আমি এতদিন জেলে ছিলাম, কারণ আমি 15 বছর জেল খেটে বেরিয়ে এসেছি। আমার মাকে জমশের চৌধুরী নামে এক বদমাইশ আমার মাকে আমার সামনে নির্যাতিত করেছিল, কিন্তু একটাকে আমি মারতে পেরেছি, কিন্তু ওই জমশের চৌধুরীকে মারতে পারি নাই। সেই মুহূর্তে পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায়, সেখানে আমার 15 বছর জেল হয়, সেখান থেকে আমি জেল খেটে বেরিয়েছি। তখন অঞ্জু ঘোষ বলে, আচ্ছা জামশের চৌধুরী, আমার মনে হয় যে জামশের চৌধুরীর কথা মতো এখানে যে কিছু খারাপ মাস্তান রং বাস্তান আমাদের কাছ থেকে চাঁদা নেয়, সেই জমশের চৌধুরী কি এই জমশের চৌধুরী? আচ্ছা। তখন বসিরাত উজ্জ্বল বলে, আমাকে খুঁজে বের করতে হবে আসলে জমশের চৌধুরী কে। তখন অঞ্জু বলে, আচ্ছা তুমি যদি জমশের চৌধুরীকে দেখতে পাও অথবা চিনতে পারবে যে তোমার মাকে যে নির্যাতিত করেছিল সে আসলেই সেই জমশের চৌধুরী কিনা? উজ্জ্বল বলে, হ্যাঁ অবশ্যই আমি চিনতে পারবো, কারণ আমি ওর চেহারা এখনও ভুলতে পারিনি। আমি ঘুমাতে গেলেও এখনও আমি ওই জমশের চৌধুরীর চেহারাটা আমার চোখের সামনে বেশি ওঠে, আয়নার মতো স্পষ্টভাবে বেশি ওঠে, কিন্তু আমি ওকে যেভাবে হোক ধরবই। এদিকে জিনাত দয়াল আলাদা আলাদা ভিন্ন জায়গায় বড় হয়। তো জিনাত একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো যাওয়ার পর দেখা যায় রিক্সা কিছু খারাপ লোক এসে তাকে রিক্সা আটকায়। তো আটকানোর পর পুলিশ ইন্সপেক্টর থাকে আলিরাজ, তো জিনাতকে সেখান থেকে বাঁচানোর পর জিনাত বলে যে আপনি আমাকে বাঁচালেন। তখন আলিরাজ বলে, আমার এটা কাজই, কারণ আমি হলাম ইন্সপেক্টর, আমার দায়িত্ব হলো অপরাধীদের গ্রেপ্তার করা আর নির্দোষ ব্যক্তিকে তাদের খারাপ কাজ থেকে যাতে কেউ করতে না পারে তাদেরকে উদ্ধার করা হলো, এটাই আমার কাজ। কারণ আপনার বিরুদ্ধে যে কাজটা এই মাস্তানরা করতে চেয়েছিল তাদের আমি মেরে তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আপনাকে আমি মুক্ত করতে পেরেছি, যাতে আপনি
শান্তিভাবে বাড়িতে ফিরে যেতে পারে। তখন জিনাতের সাথে আলিরাজের এক পর্যায়ে প্রেম ভালোবাসা হয়ে যায়। এদিকে খুঁজতে থাকে বশিরা জামশের চৌধুরীকে। কিন্তু একদিন যখন উজ্জ্বল রাস্তা দিয়ে হাঁটতেছে ঢাকা শহরের ভিতরে, তখন জামশের চৌধুরীর গাড়িটা তার সামনে দিয়ে যেমন গেল, তখন উজ্জ্বল তাকে জামশের চৌধুরীকে দেখে চিনতে পারে। তখন জামশের চৌধুরী বলে চিৎকার করতে করতে গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কিন্তু জামশের চৌধুরী শুনতে পায় না যে তাকে ডাকতেছে। গাড়ির হর্ন অথবা আওয়াজে সেখান থেকে জামশের চৌধুরী কোনো রকমভাবে কেটে পড়ে, কিন্তু উজ্জ্বল তার পিছনে দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে চলে যায়। তো উজ্জ্বল পিছন দিকে দেখে যে জামশের চৌধুরী তার মাকে হত্যা করেছিল এবং তার মাকে নির্যাতিত করেছিল, সেই জামশের চৌধুরী তাকে চিনতে ভুল করে নেয়। কিন্তু এত পাহাড়ের ভিতরে বশিরা কীভাবে উঠবে? তখন বশিরা আবার বস্তিতে চলে আসার পর তখন অঞ্জুকে বলে, আমি তো জামশের চৌধুরীকে খুঁজে পেয়েছি রে অঞ্জু, কারণ জামশের চৌধুরী যে আমাকে এতিম করেছে, আমার বাপের সাথে ছিল জামশের চৌধুরীর বন্ধুত্ব, এমন বন্ধুত্ব ছিল, তারা দুই বন্ধু ছিল। তো তাহলে শোন ঘটনা বলে, তো দুই বন্ধু মিলে তারা একটা ব্যবসা করতো, পাটের ব্যবসা করতো, তারা পাটের আনা নেওয়া করতো। কিন্তু একদিন আমার বাবা জামশের চৌধুরীকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে আনে তাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য। তো যখন খেতে আসে তখন ওই জামশের চৌধুরী আমার মায়ের দিকে নজর পড়ে, আর সে থেকে জামশের চৌধুরী ঘন ঘন আমাদের বাড়িতে আসতে থাকে। আর আমার বাপকে একদিন পাটের ব্যবসার কথা বলে তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তখন আমার আব্বা আসতে সেখানে 3 মাস দেরি হয়। তো এই 3 মাসের ভিতরে সে সুযোগ খুঁজতে থাকে আমার মারকে সাথে খারাপ কিছু কাজ করার জন্য, কিন্তু আমার জন্য পারে না। একদিন ঠিক তারা দুইজন মিলে এসে আমার মাকে নির্যাতিত করে এবং আমাকে বেঁধে রাখে। কিন্তু আমি বাধা থেকে ছুটে গিয়ে আমি একজনকে আমি হত্যা করি, কিন্তু তখন আমি আর জামশের চৌধুরীকে ধরতে পারি না, পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। তখন একদিন আর আমি এখন পর্যন্ত আমার বাপকে খুঁজে পাইনি। তখন অঞ্জু বলে, কি বলিস তুই, এত বড় ঘটনা ঘটে গেছে তোর সাথে? তখন উজ্জ্বল বলে, আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। আমার 2টি বোন ছিল, এই 2টি বোনকে আজও খুঁজে পাইনি। তখন দোয়েল জায়গাটা রাস্তায় পকেট মারে, তো পকেট মেরে দৌড়াতে থাকে। আর এমন সময় দেখা যায় পুলিশ দৌড়াতে থাকে। আর উজ্জ্বলকে দোয়েল বলে, ভাই আমাকে বাঁচান, আমাকে এখনই এই পুলিশ ধরে নিয়ে যাবে। তো উজ্জ্বল বলে, তুমি আমাকে ভাই বলে ডাকলে, ঠিক আছে আমি তোমাকে বাঁচাবো। তখন উজ্জ্বল কী বলে, উজ্জ্বল দেখা যায় এক পর্যায়ে দোয়েলকে জড়িয়ে ধরে, আর পুলিশ আর এই দৃশ্য দেখে আস্তে আস্তে চলে যায়। তখন দোয়েলকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি পকেট মারো কেন? তখন দোয়েল বলে, আমার পকেট মারার কারণ হলো কি, আমার একটি ভাই ছিল, আমরা 2 বোন ছিলাম। তখন আমার বয়স ছিল প্রায় 7-8-এর মতন, আমি বুঝি। তো একদিন কিছু গুন্ডারা অথবা 2জন লোক আমার মাকে রুমের ভিতরে আটকে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তারপর আমার ভাই একজনকে খুন করে পালিয়ে যাওয়া যেতেও পারে না, পুলিশ তাকে ধরে ফেলে। আর এমন সময় উজ্জ্বল বলে, ও আমি বুঝতে পারছি, তুই আমার এই ছোটো বোন হারিয়ে যাওয়া। তখন দোয়েল কথাগুলি সব শুনে বশিরার অর্থাৎ উজ্জ্বলের মুখে, শোনার পর ভাইয়া বলে জড়িয়ে ধরে উজ্জ্বলকে, ভাই তোমাকে আমি কত খুঁজেছি, আর আমার বাপ যে কোথায় আছে এখনও জানি না। তো এদিকে উজ্জ্বলের বাপ অর্থাৎ রাজ, সে বিদেশ থেকে এসে তার স্ত্রীকে না পেয়ে, তার সন্তানদের না পেয়ে সে হয়ে যায় আরেক ভিলেন। সে ওই জামশের চৌধুরীকে গিয়ে বলে যে আমার স্ত্রী সন্তান কোথায়। তখন জামশের চৌধুরী উল্টাপাল্টা বলে, কিন্তু গ্রামবাসীর মুখে শুনতে পায় যে জামশের চৌধুরীর কারণেই তোমার স্ত্রী মারা গেছে, এবং জামশের চৌধুরীর একজনকে তোমার ছেলে হত্যা করে সে কোথায় আছে আমরা জানি না। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু আমরা পরে আর জানি না কোন হাজতে আছে। তখন দেখা যায় যে রাজ সেখানেই অনেক ভয়ঙ্কর রংবাজ হয়ে যায়। তখন একদিন বশিরা অর্থাৎ উজ্জ্বল তার বাপের দেখা করার জন্য তার বাপের উপসে যায়, গিয়ে তার বাবা দেখে চিনতে পারে। তো উজ্জ্বল বলে, আচ্ছা আপনার নাম কি? রাজ। আপনার কি বন্ধু ছিল জামশের চৌধুরী নামে? তখন রাজ বলে, ছিল। আপনার কি 2টি মেয়ে একটি ছেলে ছিল? তখন রাজ বলে, ছিল। ছেলেটা কোথায় আপনি জানেন?
তখন রাজ বলে, ছেলেটা কোথায় আছে আমি জানি না, কিন্তু আমি জানি যে আমার ছেলেটা যে কোনো জেলখানায় আছে, কিন্তু আজও অবধি আমি যখন বিদেশ থেকে দেশে ফিরেছি তখন আমি অনেকবারই জেলে গিয়েছিলাম। জেলেরা বলেছিল যে তাকে নাকি ছেড়ে দিয়েছে। আমি 15 বছর পর বিদেশ থেকে এসেছিলাম, কিন্তু আমি আবারও দেশে থেকে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তখন বসিরাত উজ্জ্বল বলে, বাবা আমি তোমার সে হারিয়ে যাওয়া সন্তান, আমার নাম বসিরা, আর আমি 15 বছর জেলে ছিলাম। তোমার বন্ধু আরেক বন্ধু আমার মাকে নির্যাতিত করেছিল, আমি তাকে হত্যা করেছি। হত্যা করার পর আমাকে পুলিশ জেলে নিয়ে গেছিলো। সেখান থেকে আমি 15 বছর পর আমি ছাড়া পেয়ে আমি এসেছি। তখন রাজ আর উজ্জ্বলের মিল হয়ে যায়, তারা বাপ ছেলে মিল হয়ে। তখন উজ্জ্বল বলে, বাবা আমি নিয়ত করেছি জামশেদ চৌধুরীকে আমি হত্যা না করে নিস্তার পাবো না, কারণ জামশেদ চৌধুরীর কারণেই আমাদের সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। তো রাজ বলে, তোর এটা বিচার করার সময় এখনও হয়নি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার হাতেই তুই ছেড়ে দিবি। আমি ওই জামশেদ চৌধুরী তার দ্বারাশোকে আমি ছাড়বো না, কারণ জামশেদ চৌধুরী আমার অনেক ক্ষতি করেছে। আমাকে মিথ্যে কথা বলে 15 বছর আমাকে বিদেশে রেখেছিল, কিন্তু আমাকে বলেছিল তুই লেখাপড়া করতেছিস, তোর বোনেরা লেখাপড়া করতেছে, তোর মা ভালো আছে, কিন্তু অনেক সময় আমি ফোন করতে বলেছিলাম, তাই আমাকে ফোন করতে দেয়নি। তো যাক সে কথা। আর আমি তখন বসিরা বলে, বাবা আমি আমার ছোট বোন দোয়েলকে খুঁজে পেয়েছি। তখন দোয়েলকে নিয়ে আসে তার বাপের কাছে, কিন্তু জিনাতকে এখনও খুঁজে পায়নি। এদিকে দেখা যায় রাজ এবং উজ্জ্বল হয়ে যায় ভয়ঙ্কর এক সন্ত্রাসী দল গঠন করে তারা। এখন উজ্জ্বলকে ধরার জন্য আলিরাজ ছন্ন হয়ে করতেছে, কারণ আলিরাজ ধরতে চায় বসিরাকে, কিন্তু বসিরাকে ধরতে পারে না, বসিরা পালিয়ে বেড়ায়। তো এদিকে একদিন পালিয়ে গিয়ে সে জিনাতের বাড়িতে ঢুকে পড়ে। তো জিনাত বলে, আপনি কি? তখন পিস্তল ঠেকিয়ে উজ্জ্বল বলে, আমি বসিরা, যদি একটা কথা বলছো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন জিনাত বলে, বসিরা? কোন বসিরা? তখন উজ্জ্বল বলে, আমি তো বসিরা, আমার 2টি বোন ছিল আদরের, আমার বাপ ছিল, মা ছিল, আমি ছিলাম 2 বোনের 1 ভাই। তো বোনগুলি আমার কাছ থেকে 5-6 বছর করে ছোট ছিল, তো 2টি বোনকে আমরা হারিয়ে ফেলেছি। তখন জিনাত বলে, আচ্ছা আমাদের বাড়ি তো একটি নদীর পাড়ে ছিল, আমরা গ্রামে বসবাস করতাম। তখন তাদের ভিতরে কথাবার্তা হওয়ার পর তারা চিনতে পারে যে উজ্জ্বল যে তার বোন। তখন জিনাতকে নিয়ে আসে তার বাপের কাছে। তখন তারা 2 বোন আর 1 ভাই একত্রেভাবে তারা বসবাস করতে থাকে তার বাপকে নিয়ে। এদিকে তাদের ভিতরে প্রতিশোধের আগুন নেওয়ার জন্য আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন উজ্জ্বল অর্থাৎ বসিরা বলে, বাবা আর দেরি করা যাবে না, জামশেদ চৌধুরীকে আমরা যে কোনো মূল্যেই আমরা ধ্বংস করব, এবং তাদের ব্যবসা বাণিজ্য তাদের ধ্বংস করে তাদের আমরা শেষ করে ফেলব, কারণ তাদের শেষ করা না পর্যন্ত আমার নিয়ত পূর্ণ হবে না। তো রাজ বলে, বাবা এখনও সময় হয় নাই, আমি তোদের সময় হলে বলবো। তখন জামশেদ যদি জানতে পারে যে উজ্জ্বলই হলো যে তার বন্ধু স্ত্রীর ছেলে। তখন জামশেদ সত্যি যারা শেখে বলে, শোন তোরা খেয়াল করে শোন, আমাকে যে কোনো সময় মারার জন্য, জামশেদ চৌধুরীকে মারার জন্য সে বসিরে আসবে, আর বসিরা এসে যাতে ফেরত না যেতে পারে। আর একটা কথা শুনে রাখ, বসিরাকে ধরতে হলে তাকে কৌশলগতভাবে ধরতে হবে। আচ্ছা আমি তো শুনেছি যে বস্তিতে একটি মেয়েকে বসিরা নাকি ভালোবাসে, তাকে তুলে নিয়ে আয়, তাকে তুলে নিয়ে আসলেই দেখবি সব ঝামেলা শেষ। তখন গুন্ডারা গিয়ে অঞ্জু ঘোষকে তুলে নিয়ে যায়, আর একটা চিঠি লিখে দিয়ে আসে যে বসিরা তুমি যেখানে থাকো না কেন, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আর না হলে তোমার প্রেমিকাকে আমরা মেরে ফেলব। তখন বসিরা এই চিঠিটা পাওয়ার পর বসিরা তার বাপ এবং তার বোন এবং এলাকাবাসীকে নিয়ে দেখা যায় যে দারাশিকর আস্তানা গিয়ে হামলা করে। সেখানে শুরু হয়ে যায় গোলাগুলি, প্রচণ্ড গোলাগুলি যখন বন্ধ হয়ে যায় তখন শুরু হয় হাতে মারামারি এক পর্যায়ে দারাশিকও পালিয়ে যেতে চায়, কিন্তু পালাতে পারে না। তখন রাজ সামনে এসে দাঁড়ায়। তখন রাজ বলে, শোন বেঈমান, তুই বন্ধু নামের কলঙ্ক, তুই বন্ধু নামের শত্রু, তুই বন্ধু নামের এক আসামি,
তুই আমাকে মিথ্যে কথা বলে আমাকে 15টি বছর বিদেশে রেখেছিলি, কিন্তু বিনিময়ে আমি তোর কাছে চেয়েছিলাম আমার ছেলে মেয়ে যাতে মানুষের মতো মানুষ হয়, আমার স্ত্রী যাতে সুরক্ষিত থাকে। কিন্তু না, তুই বেমানি করে আমার ব্যবসা বাণিজ্য সব নিয়ে নিয়েছিস। আবার তুই আমার স্ত্রীর ইজ্জত কেড়ে নিয়ে আমার স্ত্রীকে মেরে ফেলেছিস। কিন্তু আমি 15 বছর পর্যন্ত আমার ছেলে মেয়েকে খুঁজে পাইনি, আমার স্ত্রীকে খুঁজে পাইনি। কিন্তু আজ তোকে তো আমি ছাড়বো না রে বেঈমান। তোকে আজকে এমনভাবে মারবো আমি, যা আর যারা অন্যায় অপরাধ করে তারা যাতে এই মায়ের দেখে যাতে আর অপরাধ অন্যায় করতে সাহস না পায়। শোন জামশের চৌধুরী, তোকে আমি বিশ্বাস করে আমার বুকে ঠাঁই দিয়েছিলাম, কিন্তু সেই বুকে তুই আমাকে কুড়াল মেরেছিলি। আমার থালায় খেয়ে আমার থালায় পানি ডাললি। শোন জামশের, আজ তোকে কী করবো। তখন জামশের বলে, বন্ধু তুই আমাকে এবারকার মতন ক্ষমা করে দে, একটা সুযোগ দে, আমি মানুষের মতো মানুষ হয়ে যাব। তখন রাজ বলে, আমি তোকে সুযোগ দিলাম, তুই মানুষের মতো মানুষ হয়ে যাবে, কিন্তু আমার স্ত্রীকে তুই কি ফিরে দিতে পারবি? বল, তুই কি আমার এই 15টি বছর ফিরে দিতে পারবি? আমার সন্তানদের ছাড়া, আমার স্ত্রীকে ছাড়া আমি 15টি বছর বিদেশে ছিলাম। তুই কি পারবি আমার 15টি বছর ফিরে দিতে? তুই কি পারবি আমার সেই আগের দিনটা ফিরে দিতে? তুই কি পারবি আমার সেই মুহূর্তগুলি ফিরে দিতেই? পারবি না। এখন তুই কি করবি? তুই ক্ষমা চাচ্ছিস না, তোকে তো ক্ষমা করা যাবে না। তখন জিনাত, দোয়েল, উজ্জ্বল, তখন আলিরাজ সবাই চলে আসে। তখন দারাশিকে অর্থাৎ জামশেদ চৌধুরীকে মারতে থাকে। এক পর্যায়ে দেখা যায় রাজ জামশেদ চৌধুরীকে ধরে ধরে ছাদের উপর নিয়ে যায়। তখন যখন লাথি মারে তখন জামশেদ চৌধুরী 10 তলার উপর থেকে পড়ে সেখান থেকে জামশেদ চৌধুরী মারা যায়। তখন পুলিশ উজ্জ্বল এবং রাজকে ধরে, আইন অনুযায়ী তার দায়িত্ব, তখন ধরে নিয়ে যায় থানায়। তখন দেখা যায় যে কিছুদিনের ভিতরেই তারা ছাড়া পেয়ে যায়। তখন অঞ্জুকেও তারা উদ্ধার করে। তখন অঞ্জু এবং উজ্জ্বলের সাথে মিল হয় এবং জিনাত আলীর সাথে মিল হয়। দয়াল একজনকে মনে মনে ভালোবাসত, সেও আসে, তার সাথেও তাদের মিল হয়ে যায়। তাদের আবার জেল থেকে বের হওয়ার পর তারা সবাই একত্রিত হয়ে বাড়ির দিকে রওনা হয়। এভাবে পরিচালক মমতাজ আলী নিয়ত ছবিটির গল্পটি শেষ করেন এবং ছবিটা পরিচালনা করার পর ছবিটা যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তখন ছবিটা ভালো ব্যবসা করে। নসিবের ছবির মতন ব্যবসা করতে পারে না, কিন্তু তার চেয়েও কম ব্যবসা করে না। তখন সুপার ডুপার হিট নিয়ত ছবিটা হয়। অঞ্জু এবং উজ্জ্বলের একটা জুটি হয়ে যায় এবং আলিরাজ এবং জিনাতের একটা জুটি হয়ে যায়। পরিচালক মমতাজ আলী যতগুলি ছবি করেছিল সবটি ছবি সুপার ডুপার হিট হয়েছিল উজ্জ্বলের কারণে, কারণ উজ্জ্বলকে দিয়েই নিয়ত, নালিশ এবং নসিব তারপরে এই ছবিগুলি করিয়েছিল। তখন এই ছবিগুলি সুপার ডুপার হিট হয়। পরিচালক মমতাজ আলী একজন গুণী পরিচালক ছিলেন। তো তার পরিচালনার ভিতরে এই নিয়ত ছবিটা একটা ভিন্ন ধারার গল্প ছিল। সে এই ছবিটা করার পর বিশাল একটা সফলতা পায়। তো নিয়ত ছবিতে অঞ্জু ঘোষ এবং উজ্জ্বল তাদের অভিনয়ের ধারাটা খুব সুন্দরভাবে করেছিল এবং আলিরাজ, জিনাত এবং দারাশিকর রাজ তারা সবাই ভালো অভিনয় করেছিল বলে ছবিটা হলে যখন মুক্তি পায় তখন দর্শকদের করতালের মাধ্যমে তাদেরকে এই ছবির কলাকৌশলীকে তাদের সাধুবাদ জানায় এবং পরিচালকের পাশাপাশি সহকারী পরিচালক এবং যারাই ক্যামেরাম্যান ছিল তাদের যারাই কলাকৌশলী যারাই ছিল তারাই সবাই সাফল্য পায় এবং তারা সবাই খুশি হয় ছবিটার সফলতার কারণে। কারণ নিয়ত ছবিটি পরিচালনা করতে গিয়ে মমতাজ আলী অনেক হিমশিম খেয়েছিল যে ছবিটা কীরকম চলবে, নসিবের মতো চলবে কি না। তখন পরিচালক যখন ছবিটা সাফল্য পায় তখন পরিচালক অনেক খুশি হয় এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অঞ্জু এবং উজ্জ্বলকে, জিনাত, আলিরাজকে এবং ছবিটার সাফল্যে পরিচালক মমতাজ আলীকে নিয়ে যায় আরেক ধাপ এগিয়ে সাফল্য সিঁড়িতে।